ওকে। হুম। সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি দৈনিক ঢাকার ইউটিউব চ্যানেলে। অন্যান্য দিনের মতো আজকেও আমরা একটি জনগুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোচনা করতে চাই। আজকে আমরা আলোচনার যে বিষয়বস্তু নির্ধারণ করেছি সেটি হচ্ছে জাল টাকা। রমজান মাস অতিবাহিত হচ্ছে, আর কদিন পরেই ঈদুল ফিতর। এই ঈদকে সামনে রেখেই, অর্থাৎ বিশেষ একটি উপলক্ষকে সামনে রেখে, দুটি ঈদ, একটি রোজার ঈদ আর একটি কুরবানির ঈদ আর একটি হচ্ছে পূজা, এই তিনটি উৎসবকে কেন্দ্র করেই কিন্তু তৎপর হয়ে ওঠে জাল টাকার কারবারিরা। অর্থাৎ যেহেতু এই তিনটি সময়ে, বিশেষ করে দুটি ঈদের সময় এবং পূজার সময় আরও একটি বিষয় রয়েছে, সেটি হচ্ছে পহেলা বৈশাখ। অর্থাৎ এই যে উপলক্ষগুলো, এই উপলক্ষগুলোকে কেন্দ্র করে জাল টাকার কারবারি যারা রয়েছেন, তারা তাদের ব্যবসা অর্থাৎ ত্বরান্বিত করার জন্য অন্যান্য সময়ের তুলনায় এই সময়টিতে তারা বেশি তৎপর হয়ে ওঠে। কারণ এই সময়ে প্রচুর টাকা পয়সার লেনদেন হয়। বিপণী বিতান থেকে শুরু করে একেবারে মুদি দোকান, তাদের টার্গেট থাকে সর্বত্র। খুচরা অর্থাৎ প্রান্তিক পর্যায় থেকে শুরু করে রাজধানী বিভিন্ন এলাকায় তাদের এজেন্ট থাকে, অর্থাৎ নির্ধারিত টাকার বিনিময়ে তারা এই এজেন্টগুলো নিয়োগ দিয়ে থাকে। এই বিষয়গুলো কিন্তু বিভিন্ন সময়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে অভিযান, সেই অভিযানে গ্রেফতারকৃতদের বয়ান থেকেই কিন্তু জানতে পেরেছে পুলিশসহ অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থা। রমজান মাসে বিভিন্ন অভিযান পরিচালিত হয়। এই অভিযানে কোটি কোটি জাল টাকা সহ বিভিন্ন লোকজন, অর্থাৎ এর সঙ্গে যারা জড়িত, জাল টাকার মহাজন, জাল টাকার কারবারি, জাল টাকার যারা শ্রমিক রয়েছেন, অর্থাৎ যারা চুক্তিভিত্তিক কাজগুলো করে থাকেন, তাদেরকে কিন্তু গ্রেফতার করা হয়। এই জাল টাকার যারা কারবারি রয়েছেন, তারা আসলে রাজধানী সহ রাজধানীর যে আশপাশের এলাকাগুলো রয়েছে, বিশেষ করে রাজধানীর কথা যদি আমরা বলি, রাজধানীর যে জনবসতিপূর্ণ বা ঘনবসতিপূর্ণ এলাকাগুলো রয়েছে, আমরা যদি কয়েকটি এলাকার নাম উল্লেখ করতে চাই, যদি যাত্রাবাড়ি, দনিয়া বা এদিকে কেরানীগঞ্জ, কামরাঙ্গীর চর, এই যে এলাকাগুলো রয়েছে, বিগত সময়গুলোতে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে বিভিন্ন অভিযান, সেই অভিযানেই দেখতে পেয়েছি যে এইসব এলাকায় কিন্তু তারা বাসা ভাড়া নিয়ে, 3 থেকে 4 রুমের বাসা ভাড়া নিয়ে রীতিমতো কারখানা বানিয়ে থাকেন। এক একজন কারখানার যারা মালিক বা মহাজন রয়েছেন, তাদের যে অপরাধের ধরন বা তারা এখন পর্যন্ত কতবার গ্রেফতার হয়েছেন, এই বিষয়টি যদি আমরা একটু উল্লেখ করি, যে তারা এমন কারিগর বা মহাজন রয়েছেন বা জাল টাকার কারবারি রয়েছেন যারা 12 থেকে 15 বার, কেউ 18 বার পর্যন্ত গ্রেফতার হয়েছেন। প্রশ্ন হচ্ছে, এতবার গ্রেফতার হওয়ার পরেও তারা কিভাবে জামিনে বের হয়ে যান, আবারও এই রমরমা ব্যবসা শুরু করেন। যেহেতু জাল টাকার ব্যবসা, সুতরাং খুব স্বাভাবিকভাবেই তাদের কাছে প্রচুর টাকা পয়সা থাকে, এবং এই টাকা পয়সা ব্যবহার করেই কিন্তু শুধু মালিক নন, তাদের যারা শ্রমিক রয়েছেন, অর্থাৎ তাদের কারখানায় কাজ করেন, জাল টাকার কারখানায়, তারাও যদি কোনো কারণে গ্রেফতার হন, তাদেরকেও কিন্তু বের করে আনা, অর্থাৎ জামিনে বের করে আনা এই মহাজনের দায়িত্বের মধ্যে পড়ে, এটি এমনটি তারা জানিয়েছেন। আমাদের মূল বিষয় হচ্ছে এই জাল টাকা থেকে কিভাবে রক্ষা পাওয়া যাবে, অর্থাৎ আপনি যেন এই জাল টাকার জালে আটকা না পড়েন, সেই বিষয়টি। একটি প্রবাদ রয়েছে যে চকচক করলেই সোনা হয় না, ঠিক তেমনি অবিকল টাকার মতো দেখলেই কিন্তু সেটি টাকা হয় না। বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে বাংলাদেশের তফসিলি যত ব্যাংকগুলো রয়েছে, বিশেষ করে তালিকাভুক্ত যত ব্যাংক রয়েছে, বিমা প্রতিষ্ঠান রয়েছে, প্রতিটি জায়গায় কিন্তু বাংলাদেশ ব্যাংকের যে নির্দেশনা সেটি রয়েছে, অর্থাৎ জাল টাকা চেনার উপায় কি। সাধারণ একটি টাকার নোট, অর্থাৎ যেটি ভালো টাকা আর জাল টাকা, দুটি টাকা কিন্তু যদি আপনি 2 হাতে নেন, তাহলে টের পাওয়া যায় আসলে কোনটি জাল কোনটি সঠিক। কিন্তু একটি জাল টাকা যখন হাতে আসে, তখন বোঝার উপায় অনেক সময় থাকে না। আবার অনেক সময় বড় বড় জাল টাকার কারবারি যারা রয়েছেন, তারা 100 টাকা 200 টাকার নোটের উপর কিন্তু 500 বা 1000 টাকার নোট তৈরি করে। সেক্ষেত্রে এই যে নিরাপত্তা যে সূচকগুলো রয়েছে, জল ছাপ থেকে শুরু করে নিরাপত্তা সুতা, এই বিষয়গুলো কিন্তু অন্য টাকা থেকে নিয়ে এই জাল টাকায় ব্যবহার করা হয়। যদিও জাল টাকার যারা পুরনো কারবারি বা খুব পারদর্শী, তারাই কিন্তু এটি করে থাকেন, কিন্তু জাল টাকার যারা নতুন কারবারি, নতুন ব্যবসায়ী, তারা মূলত বাজার থেকে এই জল ছাপ থেকে শুরু করে বিভিন্ন কাগজ সেটি সংগ্রহ করে হাতে নেয়ার পর খুব সহজেই বোঝা যায় এগুলো নিম্নমানের কাগজ, খুব নরম হয়ে থাকে, আর যেগুলো
অরিজিনাল কাগজ বা মূল টাকা সেটি কিন্তু শক্ত হয়ে থাকে বা কাগজগুলো কিন্তু উন্নত মানের হয়ে থাকে, জল ছাপ যেগুলো থাকে সেগুলো কিন্তু স্পষ্ট হয়ে থাকে। বিভিন্ন সময়ে যারা জাল টাকার কারবারি তাদেরকে গ্রেফতারের পর যেটি জানা যায় যে তারা কেন বারবার এই পেশায় জড়িত হন, অর্থাৎ একবার তাদেরকে গ্রেফতার করার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে বিশেষ ক্ষমতা আইনে মামলা দিয়ে কারাগারে পাঠান। পরবর্তীতে তারা আবার জামিন পেয়ে বের হয়ে আবারও এই একই কারবারে লিপ্ত হয়। এর মূল কারণ হচ্ছে নগদ টাকার হাতছানি। 1 লাখ টাকা অর্থাৎ জাল 1 লাখ টাকা তৈরি করতে কোনো কোনো কারখানার মালিক বা কারবারির খরচ হয় 3 থেকে 5,000, সর্বোচ্চ 8,000 টাকা যদি সেটি উন্নত মানের জাল টাকা হয়। অ্যাভারেজ সেটি হচ্ছে 5,000 টাকা সর্বোচ্চ। এই টাকাটি তারা বিক্রি করে থাকেন 12 থেকে 15,000, কখনো 20,000 টাকা পর্যন্ত। শুধু ঢাকায় নয়, এখন কিন্তু জাল টাকার কারখানা ছড়িয়ে গেছে প্রত্যন্ত গ্রামেও। গ্রামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে অভিযান বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে উপস্থিতি সেটি তুলনামূলকভাবে কম হওয়ার কারণে এই সুযোগটি কিন্তু তারা নিচ্ছে। এবং ঢাকায় যেহেতু প্রতিনিয়ত অভিযান চলে বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বেশি থাকে, সে কারণেই কিন্তু তারা এই সুযোগটি নিচ্ছে। প্রশ্ন হচ্ছে, এই জাল টাকার কারবারিতে শুধুমাত্র পুরুষ নয়, নারী মহাজনও রয়েছে। নারীদেরকেও কিন্তু ব্যবহার করা হচ্ছে, তাদেরকে টাকার বিনিময়ে ব্যবহার করা হচ্ছে। কোনো কোনো শ্রমিক প্রতি মাসে 2 থেকে 3 লাখ টাকাও আয় করেন, এরকম তথ্যও কিন্তু রয়েছে। জাল টাকা থেকে বাঁচার জন্য, অর্থাৎ জাল টাকার জালে যেন আপনি আটকা না পড়েন, সেজন্য আপনার সচেতনতাই সবচেয়ে বড় হাতিয়ার। সেক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের যে নির্দেশনাবলী রয়েছে, যে সূচকগুলোর মাধ্যমে পরিমাপ করা হয় বা আইডেন্টিফাই করা হয় যে কোনটি জাল টাকা, সেই সূচকগুলো ভালো করে খেয়াল করতে হবে এবং সাধারণ সেন্স খাটাতে হবে যে আসলে টাকাটি ধরার পরে কোনো রকম লাগছে কিনা। অর্থাৎ একটি নর্মাল টাকা, অর্থাৎ যেটি আসল টাকা আর নকল টাকার নিশ্চয়ই পার্থক্য রয়েছে, সেই পার্থক্য বোঝার ক্ষমতা থাকতে হবে। বিশেষ করে এই কেনাকাটার সময় অনেক সময় এটিএম বুথেও জাল বা ছেঁড়া টাকা পাওয়া গেছে এমন তথ্য কিন্তু পাওয়া যায়। সেক্ষেত্রে আসলে কি করণীয়, সাথে সাথেই কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে হবে। আর কেনাকাটার সময় সাবধানতা অবলম্বন করতে হবে। বিশেষ করে বড় টাকার লেনদেনের ক্ষেত্রে বান্ডিলে বান্ডিলে যারা লেনদেন করেন, সেই বান্ডিলের ভেতরেও ঢুকে যেতে পারে এই জাল টাকা। সুতরাং সাবধানতার কোনো বিকল্প নেই। জাল টাকার জালে আটকা পড়ার আগে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। বিশেষ করে যারা প্রচুর টাকা পয়সার লেনদেন করে থাকেন, তাদেরকে কিন্তু সাবধানতাটা বেশি অবলম্বন করতে হবে। এই ছিল আজকের আলোচনায়। পরবর্তীতে আমরা অন্য কোনো জনগুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোচনা নিয়ে হাজির হব আপনাদের সামনে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গেই থাকুন দৈনিক ঢাকার ইউটিউব চ্যানেলে।